দর্শক, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন অফ স্কিল ডেভেলপমেন্টের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন লাইফ কোচ হাসিবুর রহমান। আপনারা জানেন বায়োস্ট সম্পর্কে আমরা পেশাগত এবং শিক্ষামূলক কাজ করে থাকি এবং আমাদের সম্পূর্ণ কাজই থাকে উন্নয়নমূলক। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে বিহেভিয়র, অ্যাটিটিউড, যেটির কারণে আমরা প্রত্যেকটা মুহূর্তেই বাধাগ্রস্ত হই। শিক্ষালয়ে থেকে শুরু করে আমরা আমাদের পেশাগত জীবনে এবং ইভেন চলার পথেও সবচেয়ে বেশি যেটি আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে অ্যাটিটিউড এবং হচ্ছে বিহেভিয়র, যেটির কারণে আমরা হচ্ছে যে সব জায়গাতেই বাধাগ্রস্ত হই। যার বিহেভিয়র এবং অ্যাটিটিউড সুন্দর, তিনি হচ্ছে যে সরাসরি মানুষের সঙ্গে মিশে যেতে পারে, কানেক্টেড হতে পারে। আমরা জানি কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি, অর্থাৎ আপনি উৎপাদনশীল কিছু পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাটিটিউড এবং বিহেভিয়রটাকে সুন্দর করতে হবে। এবং কেউ ন্যাচারালি পেয়ে যায়, কাউকে তৈরি করতে হয়, কিন্তু সবারই হয়। সাফল্যের চরম শিখরে পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই এগুলো আয়ত্ত করতে হবে এবং এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শেয়ার করব আসলে কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবো, নিজের বিহেভিয়র এবং হচ্ছে যে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। এ নিয়ে আলোচনা করবেন। আমাদের সঙ্গে আছেন হাসিবুর রহমান। হাসিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করলাম, আশা করি চলতে থাকবে। সরাসরি আপনি আপনার আলোচনায় চলে যান। জি, ওমর ফারুক, অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা। আশা করি আজকে আমাদের যে প্রোগ্রামটা শুরু হলো, এটা আজকেই যে শেষ হবে এরকম না। এটা এরকম একটা প্রোগ্রাম আমরা সেট করেছি মূলত লাইফ কোচিং এর ওপর, যেটা মূলত ধারাবাহিকভাবে চলতে থাকবে। মূলত নিজের লাইফটাকে তৈরি করার জন্য একেবারে ছোট থেকে বলতে গেলে শুরু থেকে বলতে পারি আমরা, আমাদের ক্যারিয়ারের শুরু থেকে বা লাইফের শুরু থেকে, গোল সেটিং থেকে শুরু করে একবারে লাইফের শেষ পর্যায় পর্যন্ত আমরা নিজেকে কিভাবে ম্যানেজ করব, নিজেকে কিভাবে তৈরি করব, ওই বিষয়গুলো, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আর কি ধারাবাহিকভাবে আলোচনা হবে আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। তো আজকে হলো আমাদের ফার্স্ট সেশন লাইফ কোচিং এর। এরকম আরো বিভিন্ন সেশন হতে থাকবে, প্রায় বলতে পারেন 20 থেকে 25টা সেশন আমাদের হতে পারে এই পুরো কোর্সের ওপর। তো আপনারা সবগুলো সেশনই ইনশাল্লাহ লাইভে থাকবেন, দেখবেন ভিডিওগুলো আমাদের এই পেজেই পেয়ে যাবেন, যে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট, এই পেজ থেকে আমরা লাইভগুলো করব। এর মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের লাইফটাকেও গোছাতে পারবেন এবং কি আপনি নিজেও একজন কনসালটেন্ট হতে পারবেন। আপনার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে শেখাতে পারবেন, তাদেরকে গাইড করতে পারবেন এবং নিজের লাইফটাকে নিজে আসলে গাইড করতে পারবেন। মূল কথা যেটা বলবো আমি, কারণ আমরা অনেকেই দেখা যায় যে আমাদের লাইফে বিভিন্ন কারণে পিছিয়ে যাই বা স্যাটিসফাইড থাকি না, ডিপ্রেশনে ভুগি। তো আমি যখন নিজেই নিজের লাইফটাকে সেট করতে পারবো, নিজেই নিজের লাইফটাকে ম্যানেজ করতে পারবো, নিজের আন্ডারস্ট্যান্ডিং গুলোকে গ্রো করতে পারবো, তখন দেখবেন আপনার সবকিছুই ভালো লাগবে, সবকিছুই আপনি আপনার আয়ত্তের ভিতরে রাখতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা হবে। আমরা যেহেতু বললাম যে লাইফ কোচিং কোর্স, তো লাইফের প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ কিভাবে আমরা হ্যান্ডেল করব সেগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানতে পারবো, নিজেকে তৈরি করতে পারবো। তো আমরা সরাসরি স্লাইডে চলে যাই। আমরা স্লাইডের মাধ্যমে আজকে অল্প কিছু ধারণা নিব, পরবর্তী সেশনে আবার আরো কিছু ধারণা নিব, এভাবে আস্তে আস্তে শিখবো। কারণ একটানা যদি আমরা অনেক লং টাইম ক্লাস করি তাহলে ধৈর্য আসলে থাকে না সবার। এই জন্য আমরা ছোট ছোট করে ক্লাস করব। এই জন্য সবাই চেষ্টা করব যে পুরোটা ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে দিতে পারেন। কমেন্ট সেকশনে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করলে সেই প্রশ্নগুলো আমরা দেখতে পারবো। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইড শুরু করি। আমরা আমাদের আলোচনাটাকে শুরু করি। আমরা কিভাবে লাইফ কোচিংটাকে শুরু করব বা কি কি বিষয় নিয়ে আলোচনা করব পুরো কোর্সে, সেগুলোর একটা শর্টকাট এখানে দেওয়া আছে বা একটা স্ট্রাকচার দেওয়া আছে। আমরা কি কি বিষয় নিয়ে আসলে এখানে আলোচনা করব। ওকে, তার আগে আমি বলতে চাই যে আমাদের রোড ম্যাপ সম্পর্কে, আমাদের এক্সপেকটেশন। একটা প্রবাদ আছে, ইটস আওয়ার এক্সপেকটেশন দ্যাট হার্ট আস, নট রিয়েলিটি। অর্থাৎ আমরা যখন আমাদের জীবনে কোনো কিছু ঘটে, তখন ওই ঘটনার জন্য কিন্তু আমরা হার্ট হই না বা দুঃখ পাই না,
পাই কখন? যখন আমার এক্সপেকটেশনটা ফুলফিল না হয়। ঠিক আছে? আসলে ঘটনা কিন্তু দায়ী না, দায়ী হলো আমার এক্সপেকটেশন। তো আমি যখন আমার এক্সপেকটেশনটাকে কমাবো, তখন আমি যে পরিস্থিতিতেই থাকবো না কেন, তখনই কিন্তু ওই পরিস্থিতির উপর আমি খুশি থাকতে পারবো বা সুখী থাকতে পারবো। এজন্য সবসময় কোনো ঘটনাকে দায়ী না করে আমার এক্সপেকটেশনটাকে আমার কন্ট্রোল করা উচিত। এক্সপেকটেশনটাকে ঠিক করা উচিত। ঠিক আছে? আমরা যেটাকে মনে করি যে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার জন্য আসলে ওই ঘটনা দায়ী, আসলে ওই ঘটনা না। We are not disappointed by what we find. We are only ever disappointed when our expectations don't become reality. That means যে আমাদের এক্সপেকটেশন যখন বাস্তবে পরিণত না হয় তখনই কিন্তু আমরা হার্ট হই। ঠিক আছে? আমাদের যা আছে তার উপর কিন্তু আমরা হার্ট হই না। এজন্য সবসময় সন্তুষ্ট থাকা নিজের উপর, নিজের অবস্থার উপর এবং সামনের দিকে এগিয়ে যাওয়া, চেষ্টা করে যাওয়া। ওকে, এবার আমরা স্ট্রাকচারটা একটু শুনি যে আমরা কি, কি বিষয় নিয়ে আসলে এই লাইফ কোচিং বা এই লাইফ কোচিং এর ধারাবাহিক পর্বগুলোতে আমরা জানবো বা শিখবো বা আলোচনা করব। ১ম এ হলো অফকোর্স ইন্ট্রোডাকশন অ্যান্ড নেভিগেশন। তারপরে হলো সেলফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অফ আদার্স। তারপরে হলো কোর বিলিফস অ্যান্ড ওয়ার্ল্ড ভিউস। তারপরে হলো কোর ভ্যালুস অ্যান্ড প্রায়োরিটিস। দেন হলো কমিউনিকেশন স্কিলস অ্যান্ড প্রিন্সিপালস। দেন হলো সোশ্যাল স্কিলস অ্যান্ড পিপল প্রিন্সিপালস। দেন হলো গোল সেটিং অ্যান্ড অ্যাকশন প্ল্যানিং। তারপরে হলো বেসিক বিজনেস কোচিং টুলস। দেন হলো অ্যাকোলজি কোচিং ফ্রেমওয়ার্ক। দেন হলো আরো বলতে পারি আইডিয়াস ফর ফার্দার স্টাডি অ্যান্ড গ্রোথ, আরো বিভিন্ন এক্সটেনশন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা পরবর্তীতে এখন আমরা একটা যেটা আর কি শিখবো আর কি আজকের ক্লাসে, সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম যে আমরা কি কি বিষয় নিয়ে ফুল কোর্সে শিখবো। এখন আমরা জানবো হলো যে আসলে এই যে কোর্সটা করব বা এই লাইভগুলো আমরা দেখবো বা শিখবো, লাইফ কোচিংটা এখান থেকে দেখবো, এর দ্বারা আমাদের ইম্প্যাক্টটা কি হবে, আমাদের ভিশনটা কি হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের যদি বলতে পারি আমাদের লাইফে যে ইম্প্যাক্টটা হবে এই কোর্স শেষে, সেই ইম্প্যাক্টটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হলো পার্সোনাল ইম্প্যাক্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। ইম্প্যাক্ট ইউর কারেন্ট কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ আমার জীবনের যে বর্তমান পরিস্থিতি, আমার যে জীবনের যে কোয়ালিটিটা বর্তমান লাইফের, এটাকে ইমপ্রুভ করবে, এটাকে ডেভেলপ করবে এই লাইফ কোচিং এর মাধ্যমে। আমরা আমাদের নিজেদেরকে ভালোভাবে চিনতে পারবো, বুঝতে পারবো এবং আমাদের লাইফটাকে সুন্দর করতে পারবো। নাম্বার 2 যে ইম্প্যাক্টটা হবে সেটা হলো ইম্প্যাক্টিং আদার্স ওয়ান টু ওয়ান, সেটিং আপ এ কোচিং প্র্যাকটিস। অর্থাৎ আপনি যখন আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, তখন আপনি একজন মানুষ, অপর যারা আছে তারাও কিন্তু মানুষ। তখন তাদের লাইফেও আপনি ইম্প্যাক্ট ফেলতে পারবেন, তাদেরকেও আপনি বুঝতে পারবেন, বুঝাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ওয়ান টু ওয়ান, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, প্রতিবেশী হতে পারে, ভাই বোন হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, তাদেরকেও আপনি তাদের লাইফেও আপনি ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে বা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি একটা প্রভাব বিস্তার করতে পারবেন। নাম্বার 3 যে ইম্প্যাক্টটা সেটা হলো কালচারাল, ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট। অর্থাৎ যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন, আপনার আশেপাশের মানুষদেরকেও করতে পারবেন, দেন একটা সময় দেখা যাবে আপনি ফুল কালচার এবং ন্যাশনাল এবং কি গ্লোবাল ইম্প্যাক্টও ফেলতে পারবেন। গ্লোবালাইজেশনের মাধ্যমে এবং কোম্পানি, বিজনেস, তারপরে জব, বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু আপনি সোশ্যাল একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন, গ্লোবাল একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন মানুষের লাইফে। তো এই ৩ ভাবে আমার এই কোর্সের মাধ্যমে আমরা ইম্প্যাক্ট ফেলাতে পারবো আমাদের লাইফে। এইজন্য এই কোর্সটা আসলে আমি মনে করি খুবই ইম্পোর্টেন্ট। আপনারা সবাই ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সেশনে। একটা উদাহরণ যদি দেই এটা কিরকম হবে এই কোর্সটা বা লাইফ কোচিংটা কি সেটা বুঝতে আরেকটু সহজ হবে। সেটা হলো এখানে একটা প্রবাদ আছে যেটা হলো গিভ এ ম্যান এ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে, শো হিম টু ক্যাচ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। অর্থাৎ আপনি যদি একটা মানুষকে একটা মাছ দেন, তাহলে কিন্তু সে একদিনের জন্য সে মাছটা খেতে পারলো বা নিজের ক্ষুধা নিবারণ করতে পারলো। বাট আপনি যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে কিন্তু সারা লাইফের জন্য
আপনি তার ক্ষুধা নিবারণ করলেন। কারণ সারা লাইফ সে নিজে, নিজে মাছ ধরে তার ক্ষুধা নিবারণ করতে পারবে। তো লাইফের ক্ষেত্রেও একই। আপনি যখন একটা মানুষকে কোনো কিছু দিবেন, সে তখনই শুধু সেটা ভোগ করতে পারবে। তারপরে কিন্তু সেটা আর থাকবে না। বাট সেই জিনিসটা কিভাবে অর্জন করতে হয়, সেটা কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো যখন আপনি তাকে শিখিয়ে দিবেন, তখন কিন্তু সারা জীবন সে একাই নিজেকে কন্ট্রোল করতে পারবে। তখন কিন্তু বারবার অন্যের কাছে যেতে হবে না। তো এটাই ছিল আসলে মূল একটা প্রবাদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের লাইফ কোচিংটা আসলে কতটুকু ইম্পোর্টেন্ট এবং কতটুকু প্রভাব ফেলবে আমাদের লাইফে। ওকে, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য 13 বিউটিফুল অ্যাটিটিউডস অফ ইফেক্টিভ লাইফ কোচিং। অর্থাৎ ইফেক্টিভ লাইফ কোচিং এর জন্য আমাদের অ্যাটিটিউড গুলো কিরকম হওয়া উচিত। 13টা বিউটিফুল অ্যাটিটিউডের উপর আমরা এখন জানবো যে কি কি অ্যাটিটিউড আমাদের হওয়া উচিত আমাদের লাইফটাকে ইফেক্টিভ লাইফ কোচ করার জন্য, নিজেদেরকে মেনটেন করার জন্য। সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হলো আমাদের ট্রাস্ট বিল্ড করতে হবে মানুষের সাথে। আমরা যাদের সাথে মিশি, বিশেষ করে আমাদের পরিবার যদি বলতে হয়, আমাদের সবারই কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ওয়ে যে আমি আমার পিতামাতা, ভাই-বোন, আমার স্ত্রী হোক, সন্তান হোক, যারাই আমাদের পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে, প্রতিবেশী, তাদের তাদের সাথে একটা ট্রাস্ট বিল্ড করা। তাদের উপর একটা ট্রাস্ট থাকা, আস্থা থাকা। এই ট্রাস্ট, বিশ্বাস, আস্থা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের লাইফটা যে কত কষ্টের, যার এরকম লাইফ সেই বুঝে। আসলে আপনি যে ট্রাস্ট ছাড়া কারো সাথে বেশিদিন থাকতে পারবেন না, মিশতে পারবেন না, চলতে পারবেন না। এজন্য ট্রাস্টটা আসলে আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ট্রাস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন না। কারণ সবকিছুই আপনার কাছে পর মনে হবে। সবাইকে অবিশ্বাসী মনে হবে। তো এইজন্য বিশ্বাস অর্জন করার জন্য, আপনি নিজের বিশ্বাস অর্জন করার জন্য বা অন্য মানুষ আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে, এটা কিভাবে সম্ভব? এটা আসলে হঠাৎ করে হবে না। একদিনে সম্ভব না। এটা আসলে needs time. Relationships are built upon trust and trust is developed over time. অর্থাৎ যত সময় আপনি দিবেন, যত সময় আপনি ব্যয় করবেন এবং আপনি বুঝাবেন অপরজনকে যে আপনি তার জন্য আ আ সবসময় আছেন তার পাশে বা সবসময় আপনি তার কথা চিন্তা করেন, তাকে হেল্প করেন। এই জিনিসগুলো যখন আপনি তাকে বুঝাবেন, আপনি একটা ইম্পোর্টেন্ট মানুষ তার লাইফে। এটা আসলে সময়ের সাথে সে আস্তে, আস্তে বুঝবে এবং আপনার উপর ট্রাস্ট অর্জন করবে। ঠিক আপনি যখন একজন মানুষের সাথে অনেকদিন মিশবেন, চলবেন, যখন দেখবেন যে আপনার প্রতি তার বিশ্বাস আছে বা আপনাকে সবকিছু খোলামেলা বলে বা আপনাকে সে বিশ্বাস করে, ঠিক আছে? বা আপনাকে সে হেল্প করে যেকোনো বিষয়। তখন তার উপরেও কিন্তু আপনার একটা ট্রাস্ট অর্জন হয়ে যাবে। এই ট্রাস্ট অর্জন করার মাধ্যমেই কিন্তু আমাদের জীবনের ১ম স্টেপটা তৈরি হয়। সর্বপ্রথম আমরা আমাদের মাকে ট্রাস্ট করি। কারণ আমাদের জন্মগ্রহণের পরে সবার ১ম এ আমরা মাকে দেখি। ঠিক আছে? মাকে কিন্তু সবচাইতে বেশি ট্রাস্ট করি আমরা। দেন বাবাকে করি। দেন আস্তে, আস্তে যাদের সাথে মিশি, আমার পরিবার হয়, সবাইকে আমরা ট্রাস্ট করা শুরু করি। এভাবেই কিন্তু ট্রাস্ট বিল্ড টা হয় আরকি। ওকে, আমরা এখন চলে যাব ১৩ টি বিউটিফুল অ্যাটিটিউডস নিয়ে আলোচনা করব এখন। নাম্বার 1 যেটা সেটা হলো দ্য মাইন্ড অ্যান্ড বডি অ্যাফেক্ট ইচ আদার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের মাইন্ড এবং বডি দুটোকে কি করে? এফেক্ট করে। কিভাবে করে? সেটা যদি আমরা একটা উদাহরণ দেই। ধরেন এখন আমার সাথে ওমর ফারুক আছে। সে আমার কাছে আসলো, বলল যে সে খুব ডিপ্রেশনে ভুগতেছে। কি নিয়ে? তার সমস্যাটা কি? সমস্যাটা হলো অ্যা সে অনেক মোটা, দেখতে কুৎসিত বা কালো হতে পারে এরকম। তার ধরেন সে অফিসে যখন উঠে সিঁড়ি দিয়ে তার উঠতে কষ্ট হয়। এগুলো দেখে মানুষ তাকে কি করে? কটু কথা বলে, বুলিং করে, তাকে নানা ধরনের কটু কথা বলে। এবং সে এগুলোর জন্য সে ডিপ্রেশনে ভুগতেছে এবং সে নিজেকে এর থেকে বের করতে পারতেছে না। এ বারবার এই জিনিসটা হওয়ার কারণে একটা সময় কি হয়? সে এটাকে বিশ্বাস করে যে হ্যাঁ, আমার দ্বারা আসলে সম্ভব না এটাকে ঠিক করা, আমার বডিকে ঠিক করা, ফিট হওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে সারা জীবন এরকম এই কষ্টের জবই করতে হবে, মানুষের কথাই শুনতে হবে। এই যে তার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল। বারবার শুনতে, শুনতে এবং না পারার কারণে এর থেকে বের হয়ে আসতে না পারার কারণে তার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। তো এই বিশ্বাসের কারণে কি হলো?
সে কিন্তু সেট করে ফেলছে তার মাইন্ডটাকে। এই মাইন্ডটা সেট হয়ে যাওয়ার কারণে তার বিহেভিয়ারও চেঞ্জ হয়ে গেছে। বিহেভিয়ারটা কিরকম হয়েছে? যে ওরা তো এরকম বলতেই আছে। এটাকে আমি গ্র্যাব করে নিলাম। এটা আমার লাইফ এরকমই হবে। আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। নিজেকে একজন ফেইলিউর হিসেবে সে গ্রহণ করে ফেলেছে। বিশ্বাস করে ফেলেছে। তো সে আর আগাতে পারছে না লাইফে। সে লাইফে এগিয়ে যেতে পারতেছে না এবং এটাকেই বিশ্বাস করতেছে। তো কি হলো এখানে? এখানে যে আমার থিংকিং যে প্যাটার্নটা আমি মাইন্ডে চিন্তা করলাম যে আমার দ্বারা এটা হবে না। আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো না। এই যে থিংক করলাম, এই থিংক করার কারণে আমার বিহেভিয়ারটাও সেম হয়ে গেল। বিহেভিয়ারটাও সেরকম যে হ্যাঁ, আমার দ্বারা হবে না। এজন্য আমি চেষ্টাও করতেছি না। অর্থাৎ আমার বিহেভিয়ার সেম যা এটা আমার দ্বারা হবে না। আমি পারবো না নিজেকে স্বাস্থ্য কমাতে। আমি পারবো না নিজেকে সুন্দর পরিপাটি করতে। ঠিক আছে? এটা আমার দ্বারা হবে না। তো আমার বিহেভিয়ার চেঞ্জ হলো। আর এই বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কারণে আমার বডিতে এফেক্ট পড়তেছে। কি বডিতে এফেক্ট? বডি আমার ফিট হচ্ছে না। বডি আমার সেম মোটাই রয়ে গেল। বডি আমার আগের মতোই রয়ে গেল। আগের মতোই আমি আনফিট রয়ে গেলাম। বুঝলো? এখানে কিন্তু মাইন্ড থেকে শুরু হয়েছে। মাইন্ড থেকে বিহেভিয়ারে প্রভাব ফেলেছে এবং বিহেভিয়ার থেকে আমার বডিতে প্রভাব ফেলেছে। তো এইজন্য এটাই এখানে বলা হয়েছে যে মাইন্ড অ্যান্ড বডি অ্যাফেক্ট ইচ আদার। এজন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের মাইন্ড এবং বডি কিন্তু একটা আরেকটাকে এফেক্ট করে। এজন্য আমাকে সবসময় পজিটিভ থিঙ্ক করতে হবে। মানুষ যাই বলুক, যে যাই বলুক, যত কটু কথা বলুক, আমাকে পজিটিভ থিঙ্ক করতে হবে এবং সে অনুযায়ী এগিয়ে যেতে হবে সামনের দিকে। যখন আমি সেই অনুযায়ী এগিয়ে যেতে পারবো, তখন কিন্তু আমি আমার বডির উপর একটা ভালো এফেক্ট ফেলতে পারবো। নাম্বার 2 হলো এভরি বিহেভিয়ার হ্যাজ এ পজিটিভ ইনটেনশন। এটা অনেক মানুষ একমত হবে না। বলবে না খারাপ বিহেভিয়ারের মানুষ তো আছে। এবং সে তো ইনটেনশনালি খারাপ বিহেভ করে। আ সে কিভাবে পজিটিভ ইনটেনশন হয়? আসলে বিষয়টা এখানে এরকম যে আমরা কাউকে জাজ করতে পারি না। ঠিক আছে? আমাদের কোনো অধিকার নেই অন্যকে জাজ করার। সে কোন পার্সপেক্টিভে, কোন ক্ষেত্রে বা কোন কারণে সে এরকম খারাপ বিহেভিয়ার করলো, সেটা সেই ভালো জানে। ঠিক আছে? আমরা হঠাৎ করে তাকে জাজ করতে পারি না। অর্থাৎ জাজ করার অধিকার আমাদের নাই অন্যকে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এভরি বিহেভিয়ার হ্যাজ এ পজিটিভ ইনটেনশন। অর্থাৎ তার যে বিহেভিয়ারটা তার ক্ষেত্রে সেটা পজিটিভ। আমার ক্ষেত্রে সেটা পজিটিভ নাও হতে পারে। বাট তার ক্ষেত্রে কি হতে পারে? সেটা পজিটিভ হতে পারে। আমরা কাউকে জাজ করব না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা সহজেই আসলে এটা করে ফেলি। কারো একটা খারাপ ব্যবহার দেখলেই আমরা তাকে জাজ করে ফেলি যে লোকটা খারাপ। আসলে এরকম করা উচিত না। আপনি যখন কাউকে শুরুতেই জাজ করে ফেলবেন, তার সাথে আপনি লং টাইম এ কিছু করতে পারবেন না। না বিজনেস করতে পারবেন, না জব করতে পারবেন, না ভালো রিলেশন রক্ষা করতে পারবেন। কারণ আপনি ১ম থেকেই তাকে জাজ করে ফেললেন সে খারাপ। ওকে, নাম্বার 3 হলো বিহেভিয়ার ইজ গিয়ার্ড টুয়ার্ডস অ্যাডাপ্টেশন। অর্থাৎ আমরা যখন কোনো বিহেভিয়ার করি, কোনো একটা কাজ অনবরত করতে থাকি, তখন কিন্তু সেটা আমাদের অ্যাডাপ্টেশন হয়ে যায়। ঠিক আছে? যেমন একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমি পারবো না, বিহেভিয়ার করলাম, হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না, আমি চেষ্টা করলাম না। তো এটা আমার অ্যাডাপ্টেশন এ চলে গেল। হ্যাঁ, আমি ইগনোরই করতেছি। যদি ইগনোর না করে না এটা আমি পারবো, পজিটিভ থিংকিং করতাম, দেন আমি ওটাকে চেঞ্জ করার চেষ্টা করতাম, এক্সারসাইজ করতাম নিজের শরীর নিয়ে। দেন কিন্তু আমি আমার বডিটাকে ফিট রাখতে পারতাম বা আমি ডায়েট করতাম। তাহলে আমার বডিটাকে ফিট করতে পারতাম। অর্থাৎ অ্যাডাপ্টেশন তখনটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। আমার থিংকিং এর উপর বিহেভিয়ার চেঞ্জ হতো এবং বিহেভিয়ারের উপর অ্যাডাপ্টেশনটাও চেঞ্জ হতো। অর্থাৎ আমি যে বিহেভিয়ার করব এবং অনবরত করতে থাকবো, ওই বিহেভিয়ারটা আমার অ্যাডাপ্টেশন এ চলে আসবে। তখন অটোমেটিক্যালি, ইনটেনশনালি কিন্তু সেটা অ্যাডাপ্ট হয়ে যাবে এবং আমরা সেভাবেই ফিডব্যাক দিতে থাকবো। এজন্য এই জিনিসটাকে নিয়ে চিন্তা করা যে আমরা চাইলে আমাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারি। যদি কোনো খারাপ বিহেভিয়ার হয় যেটা তারা অন্যে কষ্ট পায়, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। এবং অন্য মানুষ যদি খারাপ বিহেভিয়ার করে, সেও হয়তো বা কোনো কারণে সেটা করতেছে। তাকে সেই জিনিসটাকে তার কাছে ধরিয়ে দেওয়ার জন্য আগে তার সাথে মিশতে হবে। তাকে বোঝাতে হবে যে সে আসলে এই যে বিহেভিয়ারটা করতেছে সেটা কেন করতেছে। তখন সে যখন বুঝবে সে তখন নিজেই পরিবর্তন হয়ে আসবে। নাম্বার 4 হলো অ্যাকসেপ্ট দ্য পারসন, এনকারেজ চেঞ্জেস ইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। একটা মানুষের লাইফ অফ সাইকেলে আপনি অনবরত অ্যাটিটিউড এবং বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। একটা মানুষের বিহেভিয়ার এবং অ্যাটিটিউড সবসময় কিন্তু একরকম থাকে না। এজন্য কেউ খারাপ ব্যবহার করছে বা কেউ খারাপ কথা বলছে, আপনি তাকে ইগনোর করলেন, তাকে দূরে সরিয়ে দিলেন, এটা ঠিক না।
তাকে অ্যাকসেপ্ট করেন, যে যেরকম, যার ব্যবহার যেরকম তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেন এবং সে অ্যাকসেপ্টেন্স অনুযায়ী তাকে এনকারেজ করেন তার ব্যবহার এবং অ্যাটিটিউডটাকে ঠিক করার জন্য। দেখবেন এক সময় তার ব্যবহার এবং অ্যাটিটিউড ঠিক হয়ে যাবে। বাট আপনি যদি তাকে অ্যাকসেপ্টই না করেন সেরকম, তার দোষ, তাকে ভুল বলা শুরু করেন, তাহলে কিন্তু একটা সময় পরে কি হবে, সে ওই ব্যবহারটাই রেখে দিবে, ওই বিহেভিয়ারটাই রেখে দিবে এবং অ্যাডাপ্টেশনও তার ভিতরে ওইটাই চলে আসবে। এই জন্য সবসময় এনকারেজ করা ভালো জিনিসের জন্য, কাউকে দোষী সাব্যস্ত না করা সরাসরি। নাম্বার 5 হলো দেয়ারস নো সাচ থিং অ্যাজ ফেইলার, অনলি ফিডব্যাক টু বি রিসিভড। অর্থাৎ ফেইলার বলতে কোনো কিছুই নাই, ফিডব্যাক টু বি রিসিভ, আমাদেরকে ফিডব্যাক দিতে হবে, ফিডব্যাক নিতে হবে, বাট এটাকে মনে করা যাবে না ফেইলার, শেষ, আমি সর্বশেষ। যারা জীবনে দেখবেন কোনো কিছুতে ফেইল করে, এটাকে আমরা দুভাবে দেখতে পারি। কেউ কেউ মনে করে এটা হলো আমাদের জীবনের একটা ধাপ, আমি ফেল করেছি, এটা আমার প্রথম ধাপ, পরবর্তীতে আমি অবশ্যই উইন করব। বাট কেউ মনে করে আমি এখন ফেল করেছি, আমার দ্বারা আর সম্ভব না, আমি আর পাস করব না, আমি আর এটা ওভারকাম করতে পারবো না, সে তখন ওখানেই আটকে যায়, সে আর লাইফে উপরে উঠতে পারে না বা সামনের দিকে আগাতে পারে না। এই জন্য আমাদেরকে ফেইলার কোনো বিষয় না, কোনো মানে কি বলে, এটাই সর্বশেষ না, ফেইলার হলো লাইফের একটা অংশ এবং এই ফেইলারের মাধ্যমেই আমরা আসলে সফল হওয়ার সোপান বা ধাপটা আমরা এগিয়ে নিতে পারি। যখনই ফেল হব তখনই আমি বুঝতে পারবো যে ওইটা আমি কেন ফেল হয়েছি, কি সমস্যাটা ছিল, তখন আমি সেটা বের করতে পারবো। সেটা নিয়ে যখন আমি কাজ করব তখন কিন্তু পরবর্তীতে আর সেই লাইফে বা সেই জায়গাতে আমি আর ফেল করব না। তো এটাকে আমরা ফিডব্যাক হিসেবে নিব, নট অ্যাজ দ্য আউটকাম। এটাই আমার জীবনের শেষ এটা মনে করব না, এটা আমার জীবনের একটা ধাপ মনে করব। নাম্বার 6, রেসপেক্ট ফর দ্য আদার পারসনস মডেল অফ দ্য ওয়ার্ল্ড ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। কোনো মানুষের মডেল একরকম হতে পারে, তার চিন্তা চেতনা একরকম হতে পারে, আপনি সেটা নাও বুঝতে পারেন, হতে পারে সে আপনি বুঝে নেই, বাট আপনি যখন তার সাথে মিশবেন, কথা বলবেন, আপনি তাকে বোঝার চেষ্টা করবেন, তার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাকে সরাসরি দোষী সাব্যস্ত করবেন না, তাকে সরাসরি ভুল বলবেন না যে ইউ আর রং, এটা বলবেন না। সে তার মডেল নিয়েই চলবে, সে তার চিন্তা চেতনা নিয়ে বলবে, কারণ সে এক মানুষ এক এক পার্সপেক্টিভ থেকে, এক এক সোসাইটি থেকে এসেছে, তার বড় হওয়া এক এক পরিবেশ থেকে হয়েছে, এই জন্য তার চিন্তা চেতনা এক এক রকম। তাকে সেভাবে অ্যাকসেপ্ট করেন এবং তাকে বোঝার ট্রাই করেন, একটা সময় দেখবেন আপনি বুঝে ফেলবেন যে আসলে কেন তার মডেলটা সেরকম তৈরি হয়েছে। এবং আপনি যখন তাকে বুঝে ফেলবেন তখন কিন্তু আপনি তাকে চেঞ্জ করার ক্ষেত্রেও আপনি কাজ করতে পারবেন বা তার মডেলটাকে ঠিক করার ক্ষেত্রেও আপনি কাজ করতে পারবেন। নাম্বার 7 হলো দেয়ার আর নো ব্যাড পিপল, জাস্ট আনহেল্পফুল অ্যাটিটিউডস, হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার্স। অর্থাৎ আমরা বলি না এই লোকটা খারাপ, এই লোকটা ভালো না, এটা কখনোই বলবেন না। কারণ হলো মানুষ কখনো ব্যাড হয় না, খারাপ হয় না, ঠিক আছে? মানুষ খারাপ হয় না, মানুষের বিহেভিয়ার খারাপ হতে পারে, মানুষের অ্যাটিটিউড খারাপ হতে পারে, মানুষের থিঙ্কিং খারাপ হতে পারে। অর্থাৎ দুইটা জিনিসকে আলাদা করতে হবে, বিহেভিয়ার অ্যাটিটিউড আলাদা জিনিস, মানুষ আলাদা জিনিস। মানুষ ইনস্ট্যান্ট, বিহেভিয়ার চেঞ্জেবল, অ্যাটিটিউড চেঞ্জেবল, এটা চেঞ্জ হতে পারে। আপনি যখন তাকে বোঝাতে পারবেন, তাকে বুঝতে পারবেন, তখন দেখবেন আপনি তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারবেন, আপনার দ্বারা তার বিহেভিয়ারও চেঞ্জ হবে, অ্যাটিটিউডও চেঞ্জ হবে একটা সময়। আগে তাকে বুঝতে হবে এবং তাকে একজন মানুষ হিসেবে সেপারেট রাখতে হবে। তাকে আপনি খারাপ মানুষ বলবেন আবার অপরজনকে ভালো মানুষ বলবেন, এরকম না। ভালো মানুষ যে, খারাপ মানুষও সে, সেম, মানুষ একই। এবং যাদেরকে আপনি ভালো মানুষ বলতেছেন তারা কিন্তু অন্য কোনো মানুষের কাছে খারাপ হতে পারে, কারণ সেও হতে পারে কারোর সাথে খারাপ কিছু করেছে। অর্থাৎ মানুষ খারাপ না, মানুষ সবাই সেম, মানুষ মানুষই, মানুষ আলাদা একটা পার্সপেক্টিভ এবং ব্যবহার, বিহেভিয়ার, অ্যাটিটিউড ওগুলো আলাদা জিনিস, ওগুলো ভালো খারাপ হতে পারে। এজন্য মানুষকে সবসময় মানুষের মতোই দেখবেন, সবাইকে সমানভাবেই রেসপেক্ট করবেন, তাহলেই কিন্তু আপনি তাকে বুঝতে পারবেন এবং তার লাইফটাকে গোছাতে বা নিজের লাইফটাকে গোছাতেও আপনি হেল্প করতে পারবেন। ওকে, দেন পরবর্তীতে যেটা, সেটা হলো ৮ নাম্বার হলো দেয়ার আর নো ফ্লেক্সিবল ক্লায়েন্টস, অনলি রিজিড থিঙ্কার্স। অর্থাৎ আপনি আপনার বিজনেস হোক, জব হোক, যার সাথেই মিশেন না কেন, তাকে যদি আপনি ক্লায়েন্ট হিসেবে ধরেন, ইনফ্লেক্সিবল কেউ না, সবাই ফ্লেক্সিবল, অনলি রিজিড থিঙ্কার্স। অর্থাৎ আমরা সবসময় থিঙ্কটাকে কঠিন করে ফেলি, আমাদের চিন্তা চেতনাকে কঠিন করে ফেলি যে এটা আমার দ্বারা হবে না,
এটা তো তুমি পারবেই না, এটা তোমার দ্বারা কখনোই সম্ভব না। এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটাই আমরা রিজিড করে ফেলি, কঠিন করে ফেলি, নেগেটিভ করে ফেলি। বাট উই আর নট ইনফ্লেক্সিবল। আমরা কিন্তু ফ্লেক্সিবল মানুষ হিসেবে, আমরা ফ্লেক্সিবল। আমরা যে কোনো কিছুই কিন্তু আয়ত্ত করতে পারি, ঠিক আছে? আমরা কখনোই এরকম চিন্তা করবো না এটা দ্বারা তোমার দ্বারা সম্ভব না। যদি এরকম হতো তাহলে কিন্তু আইনস্টাইন কখনো এত বড় কিছু হতে পারতো না, ঠিক আছে? আমরা যাদেরকে আজকে অনেক বড় বড় দেখতেছি, তারা কিন্তু এত বড় হতে পারতো না যদি তাদের চিন্তা চেতনা এরকম থাকতো যে আমার দ্বারা এটা সম্ভব না। তারা চিন্তা করেছে আমার দ্বারা এটা সম্ভব, এই জন্যই তারা সম্ভব করে দেখিয়েছে। আজকে আমরা এত প্রযুক্তি দেখতেছি, এত আবিষ্কার দেখতেছি, কি জন্য? তারা সম্ভব বলেছে, এই জন্য সম্ভব। কিন্তু আজ থেকে যদি ৫০ বছর আগে যদি চিন্তা করি, ৫০ বছর আগেও কি এগুলো চিন্তা করেছিল কেউ যে সম্ভব? না, চিন্তা করেছিল না। পরবর্তীতে যখন চিন্তা করেছে, চেষ্টা করেছে, তখন সম্ভব হয়েছে। এজন্য সবাই কিন্তু ফ্লেক্সিবল, সবাই সবকিছু করতে ইনশাল্লাহ পারবে, এই বিশ্বাসটা রাখতে হবে এবং থিঙ্কিংটাকে পজিটিভ রাখতে হবে। নাম্বার 9 হলো পিপল মেক দ্য বেস্ট চয়েস দে ক্যান অ্যাট দ্য টাইম। অর্থাৎ প্রত্যেক মানুষই কিন্তু তার নিজের টাইমে বেস্ট চয়েসটাই করে। কেউ কিন্তু নিজের জন্য খারাপ চায় না। আপনি কি আপনার জন্য খারাপ চান? অপর মানুষও সে তার জন্য খারাপ চায় না, বা অন্যের জন্য খারাপ অন্যের জন্য খারাপ চায় কিনা সেটা বিহেভিয়ার উপর নির্ভর করবে, তার থিঙ্কিং এর উপর নির্ভর করবে। তো নিজের জন্য কেউ কিন্তু কেউ সময় খারাপ চায় না। এই জন্য সবাই কিন্তু সবাই বেস্টটাই করতে চায়। এই জন্য কাউকে বলা যাবে না যে তুমি বেস্ট করতে পারতেছো না, করো না। তাকে ইন্সপায়ার করেন, সেটা সমস্যা নেই, বাট কাউকে বলতে পারবেন না যে সে তার জন্য খারাপ করেছে। সবাই চেষ্টা করে নিজের ভালো করার জন্য। নাম্বার 10 হলো পিপল রেসপন্ড টু দেয়ার এক্সপিরিয়েন্স, নট টু রিয়েলিটি ইটসেলফ। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা ঘটে আমাদের দুনিয়াতে হোক, আমাদের লাইফে হোক, আমরা সেই আগের যে এক্সপিরিয়েন্স, আগে যেরকম এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটার উপর নির্ভর করে আমরা আমাদের কি করি, পার্সপেক্টিভটা শেয়ার করি, বা ওরকম ভাবে আমরা চিন্তা করি, বা ওরকম ভাবে আমরা আমাদের ফিডব্যাকটা দিই, ঠিক আছে? বাট ইটসেলফ যেরকম সেরকম কিন্তু আমরা চিন্তা করি না। কারণ হলো একটা রিয়েলিটি এবং পার্সপেক্টিভ দুটো আলাদা জিনিস, ঠিক আছে? একটা মানুষের রিয়েলিটি পার্সপেক্টিভ একরকম হতে পারে, আরেকটা মানুষের পার্সপেক্টিভ আরেক রকম হতে পারে। কারোর সাথে কারো পার্সপেক্টিভ যে মিলবে এর কোনো কথা নেই, ঠিক আছে? পার্সপেক্টিভটা আলাদা হতে পারে, বাট রিয়েলিটি ইজ সেম, রিয়েলিটি একটাই। কিন্তু রিয়েলিটি বোঝা এটা আসলে খুবই অসম্ভব একটা বিষয়। একটা রিয়েলিটি বোঝা এত সহজ না। আমরা কি করি, রিয়েল জিনিসের উপর পার্সপেক্টিভ শেয়ার করি, আমাদের নিজেদের পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভটা কিভাবে, পার্সপেক্টিভটা তৈরি হয় আসলে আমাদের গ্রো আপ থেকে। আমরা যেই পরিবেশে বড় হয়েছি, আমরা যেই সমাজে বড় হয়েছি, যে কালচারে বড় হয়েছি, তার উপর ভিত্তি করে আমাদের পার্সপেক্টিভ তৈরি হয়। যেমন আপনি বলতে পারেন, যদি আমি বলি লিভ ইন টুগেদার আমাদের পার্সপেক্টিভে কি এটা খারাপ, বাট কোনো পার্সপেক্টিভে কোনো কালচারে এটা কি খারাপ কিছু না। তো ঠিক একইভাবে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় আমাদের একেক জনের পার্সপেক্টিভে একেক রকম হতে পারে। এজন্য কাউকে সরাসরি আপনি খারাপ বলতে পারেন না। তার কাছে বা তার সমাজে হতে পারে সেটা খারাপ না, আপনার সমাজে সেটা হয়তো খারাপ। এজন্য সবাইকেই রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা সবসময় আমাদের এক্সপেরিয়েন্স থেকে বা পূর্বের যে কালচার যেটা থেকে আমরা বড় হয়েছি, শিখেছি, সেখান থেকে আমরা আসলে আমাদের পার্সপেক্টিভটা শেয়ার করি। আর রিয়েলিটিটা কিন্তু আমরা সরাসরি বলি না বা বুঝি না। এই জিনিসটা বুঝতে হবে, এটা আসলে রিয়েলিটিটাই এরকম। এক মানুষের পার্সপেক্টিভ এক রকম হবে। নাম্বার 11 হলো এভরিওয়ান ইজ ডুইং দেয়ার বেস্ট উইথ দ্য রিসোর্সেস দে হ্যাভ। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে আমাদের কাছে যেই রিসোর্সেস গুলো আছে তা দিয়ে কিন্তু আমরা আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো আমাদের আগের যুগে, আগের সময় যারা যারা ছিল তাদের কাছে যে রিসোর্সেস ছিল সেটা দিয়ে তাদের জ্ঞান অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এই জন্য আমরা কাউকে দায়ী করি না, আমরা সময় দায়ী করি, আমার বাবা মাকেও দায়ী করি, ঠিক আছে? আমাদের পরিবারের মানুষদেরকে দায়ী করি, তোমরা কি করেছো, তোমরা আমাদের জন্য কিছু করো নাই, কিছুই করতে পারো নাই, ঠিক আছে? আমি এই করেছি, সেই করেছি, তোমরা তো কিছুই করতে পারো নাই। এরকম আমরা অনেক সময় অনেককে দায়ী করি, অপর মানুষকে দায়ী করি, বা আমার পরিবারের মানুষদেরকে দায়ী করি। দায়ী করা যাবে না। তাদের নলেজ, এক্সপেরিয়েন্স অনুযায়ী এবং তাদের রিসোর্স অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা আমাদের রিসোর্সেস অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। এজন্য আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। তো এইজন্য কাউকে কখনো দায়ী করব না আমরা। সবাই আসলে চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে। কেউ আসলে অ্যা অ্যা চেষ্টা না করে থাকে না। সবাই নিজের লাইফকে পরিবর্তন করতে, সুন্দর করতে চেষ্টা করে।
নাম্বার 12 হলো অল থিংস আর পসিবল উইথ দ্য রাইট অ্যাটিটিউড অ্যান্ড স্ট্র্যাটেজি। অর্থাৎ যেটা বললাম একটু আগেও যে প্রত্যেকটা বিষয় কিন্তু জিনিস কিন্তু পসিবল হবে যখন আমরা রাইট অ্যাটিটিউড এবং স্ট্র্যাটেজি ফলো করব। আমরা যদি 50 বছর আগে চিন্তা করতাম আমাদের হাতে কি এরকম স্মার্টফোন থাকবে, আমরা কিন্তু চিন্তা করি নাই। কিন্তু একটা সময় এসে বিজ্ঞানীরা কি করলো, গবেষকরা কি করলো, চিন্তা করলো যে হ্যাঁ এটা পসিবল, স্মার্টফোন বানানো পসিবল, টাচ স্ক্রিন বানানো পসিবল। তারা কিন্তু বানিয়ে ফেলেছে এবং সবার হাতে হাতে আজকে আমরা এগুলো দেখতে পাই। ঠিক একইভাবে আমাদের স্ট্র্যাটেজি অ্যাটিটিউড যেরকম রাইট ওয়েতে যদি আগায়, আমরা রাইট ভাবে চিন্তা করি, চেষ্টা করি, সবকিছু কিন্তু আমাদের করা সম্ভব আস্তে আস্তে। বাট এরকম না যে এখনই সব হয়ে যাবে। এই জন্য সবসময় পজিটিভ থিঙ্ক রাখতে হবে এবং অ্যাফার্মেটিভ চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাম্বার 13 যেটা, অল কোচিং মাস্ট এইড ম্যাচুরিটি, ডিসিসিভনেস, স্ট্রেংথ অফ ক্যারেক্টার। অর্থাৎ আমাদের কোচিং স্টাইলটা যেটা নিজেদের লাইফের ক্ষেত্রে হোক, অন্যের লাইফের ক্ষেত্রে হোক, অবশ্যই ম্যাচুরিটি অর্জন করা। কাউকে শেখানো না যে তোমাকে আমি শিখলাম তুমি এভাবে করো, তুমি এটা ফলো করো, না, ফলো করা না। নিজের ম্যাচুরিটিটাকে বাড়ানো, নিজের বুঝ ক্ষমতাটাকে বাড়ানো, আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানো। ঠিক আছে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নিজে কিভাবে নিজে ডিসিশন নিতে পারবো সেই আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো, সেই বুঝটাকে বৃদ্ধি করা, নিজেই নিজে ডিসিশন নেওয়ার ক্ষমতা অর্জন করা এবং আমাদের ক্যারেক্টার গুলোকে স্ট্রেংথ করা, শক্তিশালী করা, আমাদের বৈশিষ্ট্যগুলোকে, চরিত্রগুলোকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, সেটাই হলো আমাদের কোচিং এর মূল লক্ষ্য বা অ্যাটিটিউড। তো এই যে 13টা বিউটিফুল অ্যাটিটিউড অফ ইফেক্টিভ লাইফ কোচিং নিয়ে আমরা আজকে কথা বললাম, এগুলোই মূলত আমরা নিজেদের ভিতরে প্র্যাকটিস করব, শিখবো আস্তে আস্তে এবং এই অ্যাটিটিউড গুলো রাখবো। কারণ এই অ্যাটিটিউড যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এই অ্যাটিটিউড থেকে বের হয়ে আসতে পারবো না, মানে খারাপ অ্যাটিটিউড বা নেগেটিভ অ্যাটিটিউড থেকে বের হয়ে আসতে পারবো না, বা নিজের লাইফটাকে সেট করতে পারবো না, বা এই লাইফ কোচিংটা আমাদের কাজে আসবে না। এই জন্য এই অ্যাটিটিউডটাকে আমাদেরকে রাখতে হবে। ওকে, আজকের সর্বশেষ যে আলোচনাটা, আজকের ক্লাস এখনই শেষ করে দেবো একটু পরেই। সর্বশেষ যে আলোচনাটা, এটা হলো আমাদের এই লাইফ কোচিং এর পারপাসটা কি, কি পারপাস? এটা কি অ্যাডভাইস গিভিং, এটা কি টিচিং অর লেকচারিং আর প্রফেশনাল কনসাল্টিং আর কাউন্সিলিং আর থেরাপি? নো, এগুলো কিছুই না। লাইফ কোচিং এর যে মূল লক্ষ্য সেটা হলো নিজেকে তৈরি করা। কিভাবে করব? প্রথমে আমরা একটা গোল সেট করব, নিজের গোল নিজে সেট করা, নিজের গোল সেট করার পরে আমি রিয়েলিটিটাকে ফিল করা যে এখন আমি কোন পর্যায়ে আছি, ওই গোলটা অর্জন করার জন্য আমাকে কতটুকু যেতে হবে, কতটুকু কি করতে হবে, এই রিয়েলিটিটাকে ফেস করা যে আমি এখন রিয়েল আমি এখন কোথায় আছি বা কতটুকু আমার জন্য করতে হবে ওই গোলটাকে পাওয়ার জন্য। দেন হলো অপশনস গুলো বের করা, কি কি অপশন আছে ওই গোলে পৌঁছানোর জন্য, ওই গোল অর্জন করার জন্য কি কি অপশন আছে, ওর ভিতরে কোনটা সবচাইতে বেস্ট অপশন, কোনটা ফলো করলে, কোনটা অর্জন করলে বা কোন অপশনটাকে গ্রহণ করলে আমি ওই গোলে খুব দ্রুত বা খুব ইফেক্টিভলি পৌঁছাতে পারবো। দেন হলো অ্যাকশন করা। অপশন অপশন যখন আমি সিলেক্ট করব তখন হলো অ্যাকশন নেওয়া, ওই অপশনের জন্য ওইটা অনুযায়ী কাজ করা, প্রিপারেশন নেওয়া, ট্রেনিং করা বা কাজ করা, এফোর্ট দেওয়া। ওই অ্যাকশনগুলো নেওয়ার পরে দেন আমাদের আউটকাম আসবে। দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা আমাদের গোলে পৌঁছেছি। এই এই যে লাইফের সার্কেলটা বা নিজের গোল সেট করে এই গোলটাকে অর্জন করা, এটাই হলো মূলত আমাদের এই লাইফ কোচিং এর উদ্দেশ্য। এখানে কিন্তু অ্যাডভাইস দেওয়ার উদ্দেশ্য না, টিচিং করার উদ্দেশ্য না, প্রফেশনাল কনসাল্টিং এর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নিজের গোল নিজে সেট করা এবং ওই গোলটাকে অর্জন করা নিজে, নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায়। সেটাই আমরা আসলে শিখবো এখানে, কিভাবে নিজেকে নিজে ডেভেলপ করা যায়, তৈরি করা যায়। এগুলো নিয়ে আজকে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। আমরা পরবর্তী সেশনে ইনশাল্লাহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এখানে শেষ করছি। দর্শকবৃন্দ, আমি চলে যাচ্ছি ওমর ফারুক ভাইয়ের কাছে। ওমর ফারুক ভাই, মিউট করা। ওমর ফারুক, আপনার মিউট করা, আনমিউট করে নেবেন। ধন্যবাদ হাসিফ ভাই। 13 beautiful and wonderful attitude has been showed in our program. Thanks for sharing. আসলে একটি প্রবাদ দিয়েই আসলে আমি শেষ করতে চাই, যেটি হচ্ছে আপনার 13 নাম্বার যেই
টপিকটা ছিল যে আমরা সবসময় হচ্ছে যে লার্নার, আমরা শেখাবো না, আমরা নিজেরা শিখবো এবং হচ্ছে যে পরামর্শ শেয়ার করা যেতে পারে, পরামর্শ শেখানো না। একটি কথা আছে যে গুরু মিলে পথে ঘাটে, শিষ্য মেলা দায়। অর্থাৎ সবাই আমরা ওস্তাদ, কিন্তু আসলে শিখতে চাই কয়জন? শেখার মন মানসিকতা থাকতে হবে। আর যেহেতু এটি লাইভ স্ট্রিমিং, যারা মিস করে ফেলবেন তারা চাইলে হচ্ছে যেটা রেকর্ডেড শুনতে পারবেন পেছনে গিয়ে, যেকোনো সময় শুনতে পারবেন। নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবেন এবং বন্ধুদের কাছেও মেসেঞ্জারে হোক বা কারো ওয়ালে হোক শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।